আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখবো আসলে মূলত ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে, অর্থাৎ ব্যাকরণের ফান্ডামেন্টাল বা বেসিক কিছু কথাবার্তা সম্পর্কে আজকে আমরা জানবো। একদম প্রথমেই যদি বলি যে ব্যাকরণ আসলে কোন শব্দ বা ব্যাকরণ কোন ভাষার শব্দ। ব্যাকরণ নিজে হচ্ছে সংস্কৃত ভাষা। ইভেন বাংলা ব্যাকরণে যত সিনট্যাক্স আছে, যত সংজ্ঞা আছে, যত নাম আছে, প্রত্যেকটাই হচ্ছে সংস্কৃত ভাষা। যেমন যদি বলি সন্ধি, সন্ধি হচ্ছে সংস্কৃত ভাষা। যদি বলি পদ, পদ সংস্কৃত ভাষা। যদি বলি কারক, বিভক্তি, সমাস, এই সবগুলি হচ্ছে সংস্কৃত ভাষা। অর্থাৎ ব্যাকরণ নিজে যেই শব্দ, এই শব্দটা সহ ব্যাকরণের যত নাম আছে প্রত্যেকটাই হচ্ছে সংস্কৃত ভাষা। যাই হোক, বাংলা ব্যাকরণ আসলে মূলত আমরা আসলে কেন শিখি? ভাষার জন্য। কোন একটা ভাষার মূল উপাদান হচ্ছে মূলত ধ্বনি বা শব্দ, আর ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এই দুইটার মধ্যে আমাদের প্যাচটা গেছে, আমরা এই দুইটাকে ইজিলি মনে রাখতে পারি। উপাদানের মধ্যে দ আছে, ধ্বনির মধ্যে দ আছে, আর উপকরণের মধ্যে ক আছে, বাক্যের মধ্যে ক আছে। অর্থাৎ সিম্পলি এইটাকে আমরা হচ্ছে মনে রাখবো। তারপর হচ্ছে কি যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়কে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থতত্ত্ব, দেন পদক্রম, রূপতত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব। আর এই অর্থতত্ত্বের আরেক নাম হচ্ছে আমাদের বাগার্থ তত্ত্ব। এইটাকে আমরা ইজিলি একটা টেকনিকে মনে রাখতে পারি যে অবাগা, অর্থাৎ অবাগা। তাইলে আমরা ইজিলি এই একটা শব্দ মনে রাখলে আমরা হচ্ছে বলতে পারি যে অর্থতত্ত্ব যেইটা, বাগার্থ তত্ত্ব ঠিক একই বিষয়। আবার সেই একইভাবে পদক্রমের আরেক নাম হচ্ছে বাক্যতত্ত্ব। এইটা যদি আমরা ভুলে যাই তাহলে মনে রাখতে পারি বাক্যতত্ত্বের বা, পদক্রমের প, অর্থাৎ বয়কার বা প, বাপ। এই বাপ মনে রাখলে আমাদের ইজিলি মনে থাকবে বাক্যতত্ত্ব এবং পদক্রম দুইটাই সেম। দেন হচ্ছে আমাদের রূপতত্ত্বের আরেকটা হচ্ছে কি শব্দতত্ত্ব। এইটাকে আমরা ইজিলি মনে রাখতে পারি রূপতত্ত্বের রূপ, আর এই তালব্যস্বরের তালব্যস্ব, অর্থাৎ রুশ। যদি আমরা রুশকে ইজিলি মনে রাখি তাহলে আমরা হচ্ছে সিম্পলি পাচ্ছি কি রূপতত্ত্ব যা, শব্দতত্ত্ব ঠিক তাই। এবং সর্বশেষ বাকি আছে আমাদের ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব ইটসেলফ, ধ্বনিতত্ত্ব এইটার আসলে ভিন্ন কোনো নাম নেই। যাই হোক, আমরা ব্যাকরণের বিভিন্ন নামগুলি দেখে ইজিলি আমরা বলতে পারি যে আসলে কোনটা কোন এক্সাম্পল। যেমন আমরা যদি বলি যে হচ্ছে অর্থতত্ত্ব আসলে কি, এই অর্থতত্ত্বকে চেনার জন্য একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে কি বা একটা টেকনিক হচ্ছে কি, অর্থতত্ত্বের যত যা কিছু আছে সবগুলির মধ্যে অর্থ শব্দটা থাকে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি শব্দার্থ, শব্দার্থ কিসের? শব্দার্থ হচ্ছে আমাদের অর্থতত্ত্ব। যেমন তারপর আমরা যদি বলি যে গৌণার্থ, মুখ্যার্থ ইত্যাদি টাইপের যত যা আছে, যেগুলির শেষে আমাদের হচ্ছে মুখ্যার্থ, যেগুলির শেষে অর্থ শব্দটা থাকে, এগুলি মূলত আমাদের হচ্ছে অর্থতত্ত্ব। তারপর হচ্ছে কি আমাদের পদক্রম। পদক্রমের কিছু এক্সাম্পল হইতে পারে কি, পদক্রম হচ্ছে কি, যেমন আমরা যদি বলি কি পদক্রমের মধ্যে মূলত এক একটা পদ নিয়ে ডিসকাস করা হয়। পদ বলতে আসলে কি, একটা বাক্যের মধ্যে আমাদের মানে হচ্ছে বিভিন্ন অংশ যে থাকে, এই প্রত্যেকটা সমন্বয়ে আসলে পদক্রম তৈরি হয়। অর্থাৎ যেই জায়গাতে বিভিন্ন পদের ক্রম থাকে আর কি। যেমন হচ্ছে আমরা যদি বলি পদক্রমের ক্ষেত্রে যে পদ নিজেই হচ্ছে পদক্রমের একটা এলাকা অংশ। তারপর হচ্ছে কি আমাদের বাক্য আছে, উক্তি আছে। এই যে একটা বাক্য যদি বলি, বাক্যের মধ্যে অনেকগুলি পদ থাকে। যেমন আমি ভাত খাই, আমি একটা পদ, তারপর হচ্ছে ভাত একটা পদ, খাই একটা পদ। এই প্রত্যেকটা পদের সমন্বয়ে আমাদের একটা পদক্রম গঠিত হয়। সো এই বাক্য থেকে আমরা যদি বলি উক্তি, ঠিক একইভাবে উক্তির মধ্যে উক্তি নিজেও একটা বাক্য, অর্থাৎ এই উক্তি নিজেও একটা পদক্রম বা বাক্যতত্ত্বের আওতাভুক্ত। তারপর হচ্ছে আমাদের রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব হচ্ছে কি যার মধ্যে স্পেসিফিক একটা শব্দ নিয়ে আলোচনা করা হয়। আমি যদি এই রূপতত্ত্বতে আসি, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, এর মধ্যে একদম প্রথমেই যে বিষয়গুলি আমাদের হচ্ছে আছে, যেমন বাগধারা। তারপর হচ্ছে কি আমাদের ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব আসলে কি, ধ্বনিতত্ত্বের মধ্যে খেয়াল করেন যে ধ্বনির প্রসঙ্গ যখনই চলে আসে
তখন স্পেসিফিক একটা একটা লেটার নিয়ে ডিসকাস করা হয়, এক একটা বর্ণ নিয়ে আলোচনা করা হয়। এইটা হচ্ছে মূলত আমাদের ধ্বনিতত্ত্ব। আর ধ্বনিতত্ত্বের মধ্যে যেমন হচ্ছে আমরা বলতে পারি কি বর্ণ, অর্থাৎ বর্ণ নিজে একটা ধ্বনি, এক একটা বর্ণ মিলে প্রত্যেকটা ধ্বনি তৈরি করে। আমরা যদি বলি যে হচ্ছে উচ্চারণ, মানুষ যখন উচ্চারণ করে তখন সে স্পেসিফিক প্রত্যেকটা বর্ণকে আলাদা আলাদা ভাবে উচ্চারণ করে। এই জন্য জাস্ট বর্ণকেন্দ্রিক যেগুলি আছে এই টপিকগুলো হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবং এই তিনটা টপিককে আমরা যদি বাদ দিই তাহলে আমাদের বাকি থাকে কি, তাহলে আমাদের বাকি থাকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আসলে কি, এই তিনটার মধ্যে যে আসবে না সেটা হচ্ছে আমাদের শব্দতত্ত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্ণ সম্পর্কে জানি যে বাংলা ব্যাকরণে বর্ণ কয়টা। বাংলা ব্যাকরণে টোটাল বর্ণ হচ্ছে আমাদের 50টা। আর বর্ণমালা কয়টা? বর্ণমালা হচ্ছে টোটাল আমাদের একটা। ইভেন পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষাতেই বর্ণমালা শুধুমাত্র একটা হয়, কারণ সবগুলি বর্ণ মিলে ওই ভাষার সকল বর্ণ মিলে একটা মালা তৈরি করে, ওই মালা হচ্ছে বর্ণমালা। সো একইভাবে বাংলা বর্ণগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 11টা হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। এই সবগুলির সমন্বয় একটা মালা তৈরি হয়, এটা হচ্ছে বাংলা বর্ণমালা। অর্থাৎ বাংলা বর্ণমালা একটা এবং বাংলা বর্ণ 50টা। এখন আমরা শিখব যে অক্ষর সম্পর্কে, যে আসলে অক্ষর মূলত আসলে কি। অক্ষর এবং বর্ণ কিন্তু এক বিষয় না। অক্ষর হচ্ছে উচ্চারণের এক একটা ধাপকে এক একটা অক্ষর বলা হয়। যেমন আমি যদি বলি যে অক্ষর, সো আমি যদি বলি যে নাজমুল, আমার নাম হচ্ছে নাজমুল। সো এই যে নাজমুল বলতে আমরা দুইটা ধাপ ক্রস করতেছি, নাজমুল, অর্থাৎ যতগুলি সিলেবল হয় ঠিক ততগুলি আমাদের অক্ষর হয়। এই নাজমুল বলতে আমরা দুইটা ধাপ পাচ্ছি, এই দুইটা ধাপ হচ্ছে অক্ষর। অর্থাৎ নাজমুল শব্দটার মধ্যে 4টা বর্ণ আছে, তবে 2টা অক্ষর আছে। দ্যাটস ইট। সো আমরা এইটাকে আরো সিম্পলি বলতে পারি যে একটা শব্দকে যখন আমরা লিখব, এই একটা শব্দের মধ্যে যতগুলি ভাওয়েল থাকবে ঠিক ততগুলি হচ্ছে আমাদের অক্ষর। যেমন আমি যদি বলি NAZMUL, এই জায়গাতে ভাওয়েল হচ্ছে কয়টা? একটা, 2টা। তার মানে নাজমুল শব্দের অক্ষর হচ্ছে আমাদের 2টা। সো এই অক্ষরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বরান্ত, একটা হচ্ছে ব্যঞ্জনান্ত। তাহলে একটা হচ্ছে কি আমাদের স্বরান্ত এবং আরেকটা হচ্ছে আমাদের ব্যঞ্জনান্ত। তার মানে স্বরান্তর ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষরের শেষ বর্ণ সবসময় ভাওয়েল হবে, আর ব্যঞ্জনান্তের ক্ষেত্রে শেষ বর্ণটা কখনোই ভাওয়েল হবে না। আর স্বরান্তের আরেক নাম হচ্ছে কি, স্বরান্তের আরেক নাম হচ্ছে আমাদের মুক্তাক্ষর, অর্থাৎ এই অক্ষরটা মুক্ত। আর ব্যঞ্জনান্তের ক্ষেত্রে আরেক নাম হচ্ছে কি, বদ্ধাক্ষর। এই হচ্ছে আমাদের বদ্ধাক্ষর। তাহলে সিম্পলি আমরা তো কিভাবে অক্ষর নির্ণয় করতে হয় বুঝলাম। ধরেন যদি এমন হইতো হৈমন্তী যদি হইতো তাহলে কি হইতো, HOIMONTI। সো এইটার মধ্যে খেয়াল করেন ফার্স্টে 2টা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তাহলে কি আমাদের এই যে হৈমন্তী লিখতে আমাদের হচ্ছে টোটাল 4টা হবে অক্ষর? না, এই জায়গাতে যদি এমন হয় পরপর 2টা অক্ষর থাকে তাহলে আমরা একটা অক্ষর কাউন্ট করব, পরপর 3টা অক্ষর থাকলে আমরা সেই ক্ষেত্রে 2টা কাউন্ট করব। সো এই জায়গাতে 2টা মিলে একটা, এই জায়গা হচ্ছে একটা, এই জায়গা হচ্ছে একটা, অর্থাৎ হৈমন্তীতে টোটাল 3টা অক্ষর আছে। এইবার চলে আসুন যে এই যে অক্ষরগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্বরান্ত বা মুক্তাক্ষর কোনটা? মুক্তাক্ষর হচ্ছে যেই অক্ষরগুলির শেষে একদম কন্টিনিউয়াস চলতে থাকবে। যেমন আমি যদি বলি যে হচ্ছে বাবা, বাবা, বা হচ্ছে বাবলা। সো এই যে বাবলা শব্দটা যখন আমরা লিখব, যে বাবলা বা বাবলু, সো বাবলু লিখতে গেলে BAB একটা, LU একটা। সো এই যে বাব, প্রথম যে অক্ষরটা ছিল
এই অক্ষরের মধ্যে খেয়াল করেন যে বাপ বললে আমাকে কিন্তু কি লাস্টের যে পার্ট এটা হচ্ছে কনসোনেন্ট, তার মানে এইটা হচ্ছে কি আমাদের এই ব্যঞ্জনান্ত বা বদ্যাক্ষর। অর্থাৎ বাবলু শব্দের মধ্যে একটা হচ্ছে আমাদের কি বদ্যাক্ষর, এবং লু এর মধ্যে শেষ যে অক্ষরটা, এই শেষ যে বর্ণ, শেষ বর্ণতে যেহেতু আমাদের ভাওয়েল আছে, তার মানে এটা হচ্ছে স্বরান্ত বা মুক্তাক্ষর। অর্থাৎ মুক্তাক্ষর মানে মুক্ত। এই বাবলু বলে আমরা যখন লু বলবো, লু একদম শেষ পর্যন্ত আমরা টানতে পারবো, কিন্তু বাপ বলার পরে কিন্তু বাপ বলে আমাদের থেমে যেতে পারে। এই জন্য এটা হচ্ছে বদ্ধ, এটা হচ্ছে খোলা, মুক্ত। অর্থাৎ এর মধ্যে একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে আমাদের বদ্যাক্ষর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা বলে দিন যে হচ্ছে নাজমুল শব্দের মধ্যে টোটাল মুক্তাক্ষর কয়টা এবং বদ্যাক্ষর কয়টা? সো নাজমুল শব্দের মধ্যে যদি আমরা হচ্ছে বলি যে নাজমুল, অর্থাৎ দুইটা এই যে অক্ষর আছে, দুইটা অক্ষরই একদম শেষে হচ্ছে আমাদের কনসোনেন্ট, তার মানে নাজমুল শব্দের মধ্যে আমাদের বদ্যাক্ষর আছে দুইটা, কোনো ধরনের মুক্তাক্ষর নাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তাহলে আশা করি বুঝতে পারছেন অক্ষর কি এবং বাংলা ভাষার আনুষঙ্গিক বিষয়গুলি কি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।